উদ্বোধন করলেন ডক্টর সুগত বসু মহাশয়। প্রয়াসের এটি 18তম বর্ষ। আমাদের বিদ্যালয়ের প্রক্রমণ দিবস, এই দিনেই আমরা পেয়েছি বসু পরিবারের অন্যতম সদস্য, সম্মানীয় অধ্যাপক, প্রখ্যাত ঐতিহাসিক লেখক ডক্টর সুগত বসু মহাশয়। এই গৌরবময় উপস্থিতিতে আছেন শ্রীমতী শিবানী দে কুন্ডু মহাশয়া, সভাপতি নন্দকুমার পঞ্চায়েত সমিতি। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা মহাশয় আছেন। বেতকল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদয়া সংঘমিত্রা রায় মহাশয়া। এছাড়া আছেন আমাদের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু মণ্ডল মহাশয়, আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহোদয়। সমস্ত বিশিষ্ট অতিথিদেরকে, আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সমরেশ কুন্ডু মহাশয়। এবার আমাদের অতিথিদেরকে বরণ করে নেবে আমাদেরই বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। আমাদের প্রধান অতিথিকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী সুদেশনা মহাপাত্র। আমাদের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, এরপর ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহোদয়। ব্যাচ পড়াবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমা সামন্ত মহাদয়া, সাথে অদিতি ভট্টাচার্য মহাদয়া। উত্তরীয় পড়াবেন প্রধান অতিথিকে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন খাটুয়া মহাদয়া। অন্যান্য অতিথিদের বরণ করে নিচ্ছেন শাল দিয়ে। প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বান্দলি বাগ মহাদয়া। একটি স্মারক তুলে দেবেন প্রধান অতিথিকে গৌরাঙ্গ কুইলা মহোদয়। উনি প্রধান অতিথিকে একটি স্মারক তুলে দিচ্ছেন। সবাই করতালি দাও। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা মহোদয়। আমরা স্যার অধ্যাপক দিলীপ কুমার রায় মহাশয়কে মঞ্চে ডাকছি। স্যার আসবেন। এবার আমরা আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বর্ণালী ম্যাডাম, বর্ণালী মান্না মহাদয়া। উনি বরণ করে নিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের সভাপতি মহোদয়কে। এরপর বর্ণালী মান্না মহাদয়া বরণ করে নিচ্ছেন সম্মানীয় শ্রীমতী শিবানী দে কুন্ডু মহাদয়াকে, সভাপতি নন্দকুমার পঞ্চায়েত সমিতি।
এরপর বরণ করে নেওয়া হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা মহোদয়কে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আমাদের পঞ্চায়েত প্রধান মহোদয়াকে, সংঘমিত্রা সামন্ত মহোদয়াকে বরণ করে নিচ্ছেন বর্ণালী মান্না মহোদয়া। এরপর চন্দন পরিয়েই আমাদেরই বিদ্যালয়ের একজন করে নেওয়া হচ্ছে দিলীপ কুমার রায় মহাশয়কে এবং অন্যান্য অতিথিদিকে। বিদ্যালয় একটি বিশেষ সাধনার ক্ষেত্র। সেই সাধনা বিদ্যার সাধনা। বিদ্যালয়ের মুখ্য কাজ বিদ্যার উৎপাদন, তাহার গৌণ কাজ সেই বিদ্যাকে দান করা। জ্ঞানের এই তীর্থক্ষেত্র সব মানুষই আপন এবং সকলেই আমন্ত্রণ রইল জ্ঞানের এই মহাতীর্থে। সৌভাগ্যবান দেশের প্রাঙ্গণ এখানেই বিশ্বের দিকে উন্মুক্ত। আমাদের উদ্বোধনী সঙ্গীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। এরপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে। স্যারকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের জন্য। জাতীয় পতাকা উত্তোলন করবেন ডক্টর সুগত বসু মহাশয়। সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে। জাতীয় পতাকা উত্তোলন করছেন প্রখ্যাত ঐতিহাসিক লেখক ডক্টর সুগত বসু মহাশয়।
রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এবার প্রদীপ প্রজ্বলন করবেন ডক্টর সুগত বসু মহাশয় এবং সাহায্য করবেন অন্যান্য অতিথিবৃন্দ মহাদয় মহাদয়া। প্রদীপ প্রজ্বলন করছেন প্রখ্যাত ঐতিহাসিক লেখক ডক্টর সুগত বসু মহাশয়। আজ এক বিশেষ দিন, আমরা জানি আজ 17ই জানুয়ারি ঐতিহাসিক মহানিষ্ক্রমণ দিবস। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করবেন সম্মানীয় অধ্যাপক প্রখ্যাত ঐতিহাসিক লেখক ডক্টর সুগত বসু মহাশয়। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করছেন সম্মানীয় অধ্যাপক প্রখ্যাত ঐতিহাসিক লেখক অধ্যাপক ডক্টর সুগত বসু মহোদয়। আজ এক বিশেষ দিন, আজ 17ই জানুয়ারি ঐতিহাসিক মহানিষ্ক্রমণ দিবস। এই মহানিষ্ক্রমণ দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন নেতাজি পরিবারের অন্যতম সদস্য সম্মানীয় অধ্যাপক ডক্টর সুগত বসু। তোমারি হোক জয়, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হোক জয়। তিমির বিদান উদার ক্ষুদায়, তোমারি হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক হয়, তোমারি হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারি হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারি হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারি তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমারি তুর্য বাজে। অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারি হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হোক জয়। তোমারি হোক জয়, তোমারি হোক জয়। নমস্কার। এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। আমাদের
বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি, যিনি আজকের ঘোষিত সভাপতি সম্মাননীয় শিবপ্রসাদ সামন্ত মহাশয়, আর আজকের এই মহতি দিনের যিনি মধ্যমণি সম্মাননীয় প্রণম্য ডক্টর সুগত বসু, তাকে আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আর যেসব গুণীজন আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জানাই। অনেক গুণীজন আমার সামনে আছেন, যাদের এরকম মঞ্চ আলো করার কথা, তারা সামনেই আছেন। তাদেরকেও আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার পরম আদরের ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আমি একটা এই আমার স্বাগত ভাষণের একটা ফোল্ডার আমি তুলে দিচ্ছি মাননীয় স্যারকে, যেটা দিয়ে আপনাদের কাছে আমার যা কথা, সেই কথার অনেকটা এইটার ভেতরে আছে। আজকে এই মূর্তি উদ্বোধন যিনি করলেন সম্মাননীয় ডক্টর সুগত বসু মহাশয়, তার সাথে আমার 1 বছর ধরে কথা হচ্ছে। 7ই ফেব্রুয়ারি প্রথম কথা হয় 2024, ফলে প্রায় 1 বছর আগে। এর মধ্যে একটা অন্য আমার স্মৃতি জড়িয়ে আছে, সেটা আমার ওই ফোল্ডারের মধ্যে লেখা আছে, দেখবেন। আমি যখন খুব অল্প বয়সেও, 23.5 বছর বয়সে আমি যখন আমার পূর্বতন বিদ্যালয় বৈষ্ণবচক মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, সেই সময় থেকেই এই নানা কাজের সাথে নেতাজি স্বামীজিকে নিয়ে একটা অনুষ্ঠান করতাম প্রতি বছর। সেই অনুষ্ঠানে যিনি নেতাজির মহানিষ্ক্রমণের সহযোগী ছিলেন ডক্টর শিশির কুমার বসু, তার সাথে আমি সাক্ষাৎ করতে যাই আমার ক্লাবের ওই অনুষ্ঠানটার জন্য। নেতাজি স্বামীজি নেতাজি গ্রামীণ মেলা, কিন্তু সাক্ষাৎ হলেও বয়সের কারণে তখন তিনি আসতে পারেননি। ফলে সেরকম একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছে পূর্ণ হয়নি। তার রেশ ধরে আজকে আমার এই কর্মজীবনের প্রায় শেষের দিকে বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি স্থাপন, তাতে প্রথমেই যার নাম আমার স্মরণে এসেছিল তিনি ডক্টর সুগত বসু, শিশির কুমার বসুর পুত্র। স্যারকে যখন আমি জানাই, স্যার শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে মূর্তি কি আপনার তৈরি, প্রস্তুত হয়ে আছে? আমি বললাম হ্যাঁ স্যার, প্রস্তুত হয়ে আছে। তখন উনি প্রথমেই রাজি হয়ে গেলেন। ফলে সেদিন ডক্টর শিশির বসুকে আমি পাইনি,
কাছে বা আমার সেই ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু আজকে আমরা পেয়েছি ডক্টর সুগত বসুকে। ফলে এরকম একটা বিগত দিনের স্মৃতির সাথে এটার সম্পর্কিত। আর আমি আমার কথা দীর্ঘায়িত করব না, সবাইকে স্বাগত জানাই। সবার এই অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। নমস্কার। এরপর সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ 17 জানুয়ারি 2025, 23 জানুয়ারি ঠিক পাক মুহূর্তে আমাদের গর্বের যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পাক মুহূর্তে তারই পরিবারের সদস্য আজকের এই বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতনে যিনি প্রধান অতিথি হিসাবে এসেছেন, ডক্টর সুগত বসু, তার হাত দিয়ে বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতন তার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করলেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের এই ভাবনাকে, এবং সুগত বসু মহোদয় যিনি এই সময়ে আমাদের এই বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতনে তার পদধূলি দিয়ে আমাদের এই জ্ঞান মন্দির প্রাঙ্গণকে যিনি সুন্দর এবং এক নতুন অধ্যায়ের সূচনা করলেন বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতনের, আমার পরিচালক কমিটি এবং স্কুলের পক্ষ থেকে ওনার কাছে সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উনি উপবিষ্ট আছেন। মঞ্চে আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিবানী দে কুণ্ডু মহোদয়া। মঞ্চে আছেন একসময় বেতকল্লার সঙ্গেই যুক্ত ছিল, গ্রামটা বিরিঞ্চি বসান হলেও বেতকল্লারই পাশেই। এখান থেকে আরেকজন গুণী মানুষ গৌরাঙ্গ কৈলা মহোদয়। মঞ্চে আছেন ব্যবস্থার পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর আমি দেখতে পাচ্ছি যাদের সমস্ত গুণীজনের একটা মিলন ক্ষেত্র হয়ে উঠছে আজকের এই বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতন। আমার বোধহয় ধৃষ্টতা হয়ে যাচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার, কারণ আমরা সামনে যারা বসে আছেন তারা এক এক জায়গায় এক এক প্রতিষ্ঠিত গুণীজন, তাদের সামনে কিছু বলাও আমার কাছে অনেকটা বড় পাওনা। আজকে এক গর্বের অনুভব করছি আমি বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতনের সভাপতি হিসাবে এই মাটি, স্কুলের মাটি তথা বেতকল্লা গ্রামের উপর দিয়ে যে মাটিতে ডক্টর সুগত বসু মহোদয়ের পদধূলি পড়লেও আমরা এই এলাকার মানুষ হিসাবে, এই বিদ্যালয়ের একজন কেউ হিসাবে আমরা গৌরবান্বিত হলাম। এই সুন্দর মুহূর্ত বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতনকে আগামী দিনের সুন্দর পথ চলার পাথেয় হয়ে থাকুক। আর যা গুণীজন এসেছেন আপনাদের চরণধুলি আমাদের এই বেতকল্লা মিলনী নিকেতন একদিন আরো আরো বিস্তার লাভ করবে। আপনাদের সাহায্য সহযোগিতা এবং সর্বস্তরের মানুষজনের আমি সাহায্য সহযোগিতা কামনা করছি। অনেকেই আছেন বিভিন্নভাবে বিভিন্ন মূর্তির দান করেছেন, আমি চাইব আরো এগিয়ে আসুন আপনারা।
এই একটা সুন্দর পরিবেশ গড়ে তুলি, গ্রামের ভিতরে একটা স্কুল একটা জায়গায় যেতে পারে, তাপসকর মহোদয় প্রধান শিক্ষক না থাকলে হয়তো আমরা বুঝতে পারতাম না। উনি বিভিন্ন সময় বিভিন্ন গুণীজন স্কুলের মধ্যে আনেন, তাদের সম্ভারে আমরা সমৃদ্ধ হই, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আর আজকের সেরা প্রাপ্তি কাকে পেলাম? স্বাধীনতা। আমরা যে স্বাধীনভাবে এই জায়গায় বসে আছি, সেই স্বাধীনতা আন্দোলনের যার যে পরিবারের ভূমিকা, সেই পরিবারের কৃতি সন্তান, যিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, যিনি বিখ্যাত ইতিহাসবিদ, তার মতো মানুষের আমরা সান্নিধ্য পেলাম। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, অনেক কিছু বলার থাকলেও সমস্ত গুণীজন, আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, যারা প্রেস কর্নার থেকে এসেছেন, আনন্দবাজার থেকে, বিভিন্ন সংস্থা থেকে এসেছেন, আরও যারা গুণীজন এসেছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন আজকে অনুষ্ঠান এবং বেতকল্লা স্কুলের বিভিন্ন মূর্তি, বিভিন্ন কাজে, সবাইকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ জানাই। আগামী দিন বেতকল্লা স্কুল একদম শিখরে পৌঁছে যাক এবং ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, আমি আগেও বলেছি, বেতকল্লা স্কুলকে যদি আরো বেশি করে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে, একটা ছাত্রছাত্রীর তার রেজাল্ট তোমাদের ভালো করতেই হবে, যেন তোমাদের মাধ্যমেও আমরা কখনো দেখতে পাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোন র্যাঙ্কে নাম বেরিয়েছে যে প্রথম থেকে 10 জনের মধ্যে বেতকল্লা স্কুলের কোনো ছাত্রছাত্রীর নাম, সেখানেই হবে আমাদের সর্বাত্মক প্রয়াসের সার্থক রূপ। আসুন সবাই একযোগে হাত বাড়িয়ে দেই বেতকল্লা মিলনী বিদ্যা নিকেতন। আজ যেমন সমস্ত গুণীজনের সমাহারে হয়ে উঠেছে এক মিলন ক্ষেত্র, গুণীজনের মিলন ক্ষেত্র, আগামী দিন শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে গিয়ে অনেক বড় ছাত্রছাত্রী এখান থেকে তৈরি হয়ে তাদের সমাহারে তারাই একদিন এই দিকে বসে বক্তব্য দিবে, তাদের কথা আমাদের পরবর্তী প্রজন্ম শুনবে। এই কথা বলে আবার সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ছোট্ট কথার সমাপ্তি ঘটালাম। নমস্কার। ধন্যবাদ জানাই সভাপতি মহোদয়কে। এরপর নৃত্য পরিবেশনায় আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। নমস্কার। ব্রততীর গলায় একটা ক্যাসেটে এই গানের নাচ হয়, তা আমাদের ছাত্রী নিজে নিজে কবিতাটা আবৃত্তি করলো, তার সাথে নাচ হলো। হয়তো এদের প্রস্তুতি মাত্র 2 দিন আর কি, মানে খুব একটা ভেবে রাখা ছিল না, ফলে এই 2 দিনের প্রস্তুতিতে হয়তো ত্রুটি টুটি আছে, আপনারা সবাই মার্জনা করে নেবেন। আর যেটা বলার, যে আবৃত্তিটি করলো ও একটা সুন্দর ছবি এঁকেছে ডক্টর সুগত বসুর, সেই ছবিটি উনি স্যারের হাতে তুলে দেবেন। সুদেশনা মহাপাত্র।
এরপর গৌরাঙ্গ কুইলা মহাশয়কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে আজকের সভার সভাপতি, আজকের প্রধান অতিথি এবং উপস্থিত আরও অনেক গণিজন। মঞ্চ আসলে আপাত দৃষ্টিতে একটি মনে হলেও সময় দুটি মঞ্চ তৈরি করেছে আপন নিয়মে। আমি সামনেও দেখতে পাচ্ছি একটি অঘোষিত মঞ্চ এবং সেখানেও অনেক বিদ্বজন রয়েছে আমার পরিচিত, আমি চিনি তাদের। তো সকলকেই আমি আমার পক্ষ থেকে আমার বড়দের প্রণাম জানাই, আর ছোটদেরও প্রণাম জানাই। কারণ শুদ্ধোধন গৌতম বুদ্ধকে প্রণাম জানানোর সুযোগ পেয়েছিল। তো আগামী দিনে এদের প্রণাম জানানোর সুযোগ থাকবে কিনা আমি জানি না, তাই আগাম প্রণাম ছোটদের। আসলে আমি এতক্ষণ ধরে দেখছিলাম, এই ওর নামটা জানি না, এত ভালো আবৃত্তি করলো। মানে কলকাতায় অনেকেই আবৃত্তি করে, মানে যারা অনেক শিখে অনেক আবৃত্তি মানে খুব বড় বড় জায়গায় করে, ও তাদের থেকে কোনো অংশেই কম দেখলাম না। এবং ওর গলার টিউনিং, মানে ও চর্চা করলে একটা বৃহৎ জায়গায় যেতে পারে, এই অন্তত বাচিকটাকে নিয়ে। তো যাই হোক, আমি আগামী দিনে ওর সুবৃদ্ধি কামনা করি। আসলে নেতাজিকে নিয়ে কিছু বলার স্পর্ধা আমার নেই, কারণ একটুখানি জানি বললে নেতাজিকে ছোট করা হবে। আসলে এত বৃহৎ একজন মানুষ, তাকে মাপার মতো দাঁড়িয়ে আমার কাছে নেই। আমি শুধু ছোটদের একটা কথা বলবো, আমি জানি তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী জানো না যে নেতাজি কোনো নাম নয়। হিন্দিতে নেতাকে ডাকা হতো নেতাজি বলে, মানে গৌরাঙ্গজি, তাপসজি, এরকম ভাবে যিনি নেতা তাকে হিন্দি ভাষায় নেতাজি বলে ডাকা হতো। এটা তার উপাধি। আমরা সবাই নেতাজি নেতাজি বলতে বলতে নেতাজি নামটাই সামনে, উপাধিটাই বড় করে আমাদের সামনে চলে এসেছে। তার নাম সুভাষ বসু, তোমরা সবাই জানো। আমি স্মরণ করিয়ে দিলাম তোমাদের। আসলে কোনো মানুষ যখন মানুষ থেকে দেবত্বে উপনীত হয় আর কি, তখন তাদের আসল নামের থেকে উপাধি অনেক বড় হয়ে যায়। গদাধর, তাকে আমরা গদাধর বললে খুব কম লোকই হয়তো চিনবো আমরা, কিন্তু রামকৃষ্ণ বললে আমরা সবাই জানি। গদাধরের মৃত্যু হয়েছে, রামকৃষ্ণের মৃত্যু হয়নি। তো সুভাষ বসুর মৃত্যু আমরা কেউ জানি না, তবে নেতাজি চিরকাল বেঁচে থাকবে আমাদের মনের মণিকঠায়। আসলে নেতাজিকে শুধু ফুল মালা দেওয়া এটাই আমাদের দায়িত্ব, আমি এভাবে মনেই করি না। আমরা তাকে শ্রদ্ধা জানাবো, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, সেটা তো করবই। পাশাপাশি আমাদের কাজ হলো তিনি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, তিনি যেভাবে একটা সমাজ চেয়েছিলেন, তার অসম্পূর্ণ কাজ আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই কাজটাই আমরা করব, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা বর্তমানে তাদের সম্মান জানিয়ে আমরা নিজেদের ধন্য করি, আমরা নিজের দায়িত্বে দেশ ও সমাজের কোনো দায়িত্ব পালন করতে চাই না। শুধু নেতাজি নয়, সারা পৃথিবীতে অসংখ্য মহামানব এসেছিলেন, তারা আমাদের এই সমাজকে সংস্কার করে গেছেন। আসলে একজন মানুষ যখন শরীর খারাপ করে, তার জন্য ডাক্তার আছে, হাসপাতাল আছে, বিভিন্ন চিকিৎসালয় আছে, কিন্তু অসুখ তো শুধু মানুষের হয় না, অসুখ দেশের হয়, সমাজের হয়, সংস্কৃতির হয়। তো সেই চিকিৎসার জন্য কিছু মহামানবের প্রয়োজন হয়, এবং আমাদের জীবন চর্চার মধ্য দিয়ে সেই অসুখ সারাতে হয়। এই মুহূর্তে আমরা ভীষণ মহামানবের অভাব অনুভব করছি। আসলে তারা আমাদের দেশ সমাজকে যেভাবে সমৃদ্ধ করে গেছে,
আমরা সেটাকে শুধু ভাঙিয়ে খাচ্ছি বললেই ভালো। মানে সভ্যতার রেকারিং এখন আমরা ভাঙিয়ে খাচ্ছি। তারাই করে গিয়েছিলেন এক সময় একটা সুন্দর ভারতবর্ষের স্বপ্ন নিয়ে, জীবনকে বাজি রেখে আমাদের মধ্যে দেশাত্মবোধের মূল মন্ত্র তারা যে ছড়িয়ে গিয়েছিলেন, আজ আমরা সেগুলোকে শুধু বহন করছি মাত্র। আমাদের জীবনে বা যাপনে সেই মন্ত্রগুলোর প্রভাব খুবই কম আছে। এটা বলতে লজ্জা নেই যে আমি বলছি সেই বোধ আমার যাপনের মধ্যেও নেই, আমাদেরও যাপনের মধ্যে নেই। একেবারে নেই বললে ভুল ভাবে, কিন্তু সেটা শতাংশের নিরিখে নয়, তাই নেই বলছি। বেতকলা স্কুল আমার জন্মভূমির পাশের একটি গ্রাম। স্কুলের শুধু আমার নয়, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব যে স্কুলটা যাতে সুন্দরভাবে চলে, এবং তার দায়িত্ব আমরা যে যতটুকু পারছি আমরা নেওয়ার চেষ্টা করছি। ছাত্রদের শুধু একটা কথাই বলবো যে স্কুলে আমাদের শিবপ্রসাদ মহাশয় বলেছিলেন যে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, রেজাল্ট শেষ কথা নয়। স্কুলের ছাত্রছাত্রীদের সভ্যতা, সমাজবোধ, জীবনবোধ, মূল্যবোধ, তাদের আন্তরিকতা যদি এলাকার মানুষকে প্রভাবিত করে তাহলে সেটাকেই আমি সুশিক্ষা বলে আমি জানি। এবং বেতকলা স্কুল আর 5টা স্কুলের থেকে কোথাও না কোথাও বোধহয় এই জায়গায় এগিয়ে বলে আমার বিশ্বাস। আর আগামী দিনে তোমাদের আচার আচরণ ব্যবহার দিয়ে আবারও প্রমাণ করতে হবে তোমরা এই স্কুলের ছাত্র, তোমরা শৃঙ্খলা কী জিনিস তোমরা জানো। আমি বেশি সময় নেব না, আজকে অনেক বড় মাপের মানুষজন আছেন। আজকে আসলে আমাদের বলার কথা নয়, আমাদের শোনার কথা। আমরা আজকে শুনবো, তাই আবারও সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার। গৌরাঙ্গ বাবুকে ধন্যবাদ। এরপর বলবেন সংক্ষেপে আমাদের শিবানী দে কুণ্ডু মহাশয়া। নমস্কার। সত্যিই আজকে আমাদের বলার কথা নয়, শোনার কথা। যে মহান মানুষকে আমরা আজকে মঞ্চে পেয়েছি, প্রখ্যাত ঐতিহাসিক, লেখক এবং আমাদের মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর। সকলের প্রণম্য আজকের প্রধান অতিথি ডক্টর সৌগত বোস মহোদয়, তিনি মঞ্চে বসে আছেন, তাকে প্রণাম জানাই। যার কাছ থেকে মূল্যবান কথা শুনব বলেই আজকে আমাদের সকলের এখানের উপস্থিতি। মঞ্চে যারা রয়েছেন, মঞ্চের ওপারেও যারা রয়েছেন, অনেক গুণীজন, আমিও চিনি অনেককেই। তাই খুব কথা বেশি না বলে ছোট করেই বলি, আজকের বেতকল্যা মিলনী বিদ্যা নিকেতন, তার প্রধান শিক্ষক মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ, পরিচালক মণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক, সব মিলিয়েই তো একটা বিদ্যালয়। সকলের একটা অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আজকের এই শুভ অনুষ্ঠান তারা করতে পেরেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যেদিন মহান নিষ্ক্রমণ ঘটেছিল, আজকের দিন সেই 17ই জানুয়ারি 1941 সালের সেই দিনটিকে তারা বেছে নিয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির উন্মোচন ঘটিয়েছেন। একটি সুন্দর মূর্তি তারা বসিয়েছেন বিদ্যালয় প্রাঙ্গণে। সেই শুভ অনুষ্ঠানকে সামনে রেখেই আজকের এই শুভক্ষণ, মহতী অনুষ্ঠানের আয়োজন। আন্তরিকভাবে সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং নন্দকুমার ব্লকের প্রত্যন্ত গ্রামের মধ্যে এই বিদ্যালয় আজকে সাক্ষ্য রেখে গেল অনেক কিছুই, আমরা সবাই সাক্ষী থাকলাম।
সভাপতিত্ব করছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শিবপ্রসাদ সামন্ত মহোদয়, এবং মঞ্চ আলোকিত করে বসে আছেন সেই গুণীজন আমাদের সকলের প্রণম্য ডক্টর সুগত বসু মহোদয়, এবং আমাদের নন্দকুমারের আরেকজন গর্বের মানুষ, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী, যার হাতের ছোঁয়ায় বিদ্যালয়ের কোনায় কোনায় রয়েছে কিছুটা হলেও। তাই গৌরাঙ্গ কৈলা মহোদয় আছেন, প্রধান ম্যাডাম আমাদের রয়েছেন, সংঘমিত্রা সামন্ত রায় সহ আরেকজন অধ্যাপক মহাশয়, যার কৃতিত্ব নন্দকুমার মনে রেখেছে, দিলীপ রায় মহোদয় থেকে শুরু করে আরও মঞ্চের সমস্ত গুণীজন, আমার উপপ্রধান কার্তিক ভাই রয়েছেন, তৎসহ প্রধান শিক্ষক মহাশয়, সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, আর মঞ্চের ওইদিকে সত্যিই অঘোষিত মঞ্চ যারা বসে আছেন, আমাদের এই প্রণম্য ব্যক্তির কাছ থেকে কিছু কথা শুনবেন, যার সান্নিধ্য পাবেন বলে গুণী শিক্ষকবৃন্দ রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, সকলেই আমার প্রণম্য। আর সর্বোপরি একটি বিদ্যালয়ের প্রাণ, যারা প্রাণবন্ত সৃষ্টিশীল উদ্যমী অংশ, যাদের নিয়ে এই বিদ্যালয়ে প্রাণ ফিরে পাওয়া যায়, প্রাণ প্রতিষ্ঠা করানো যায়, আমাদের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক বন্ধুরাও রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, শুভেচ্ছা, ভালোবাসা এবং ছোটদের স্নেহাশিস রইল। আমি কথা বাড়াবো না, শুধু এটুকুই বলবো যে যুগ যুগ ধরে এরম ক্ষণজন্মা মানুষেরা পৃথিবীতে আসেন, তারা সাক্ষ্য রেখে যান, আবার পৃথিবীর নিয়মে তারা পৃথিবী থেকে চলে যান, কিন্তু তাদের কাজ, তাদের বাণী, তাদের দেখানো পথ আমাদের কাছে আগামী দিনের দিশা হয়ে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসুও তেমনই একজন ক্ষণজন্মা মানুষ, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, সেই মহান দেশনায়ক, যার আপোষহীন সংগ্রাম ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আজকে তার মূর্তি স্থাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করছি এবং সেই পরিবারের বংশধরকে পেয়ে আমরা সমৃদ্ধ হব, সমৃদ্ধ হয়েছি। শুধু এটুকুই বলবো যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তার বিভিন্ন দিক থেকে নানানভাবে ইউনিক চিন্তাভাবনা কিন্তু আমরা প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখেছি। একটি সুন্দর লাইব্রেরি, গ্যালারি বা তার যা কিছু বিদ্যালয় প্রাঙ্গণটিকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। কিন্তু আমার মনে হয়, আমার ছাত্রছাত্রীদের জন্য বলি, যে একটি বিদ্যালয় তো ইট কাঠ পাথরের তৈরি মাত্র, মন্দির বটে, বিদ্যার মন্দির, কিন্তু এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। একটি ফুল বাগানের একটি মালি যেমন তার ছাত্রছাত্রীদের ফুলের গাছের যত্ন করে ফুল ফোটায়, তেমনি এই বিদ্যালয়ের যারা প্রাণপুরুষ, যারা শিক্ষক শিক্ষিকায় ব্রতী হয়েছেন দেশ গড়ার কারিগর হিসেবে, তোমাদেরকে কিন্তু তারা ফুলের মালির মতো করে যত্ন করেন, আগামী প্রজন্ম হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার জন্য উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে তৈরি করেন। তাই এই বিদ্যালয়ে আজকে সমৃদ্ধ হয়েছে, কিন্তু এটাই শেষ না। এই আওয়াজ আজকের দিনটিকে আরও গুরুত্ব সহকারে দেখে এর তাৎপর্যপূর্ণভাবে যদি আমরা বিচার করি, তাহলে তোমাদের হাতে রয়েছে এই ইটকাঠ পাথরে গড়া মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, এর সুনাম দিকে দিকে ছড়িয়ে দিতে হবে, দেশকে জানতে হবে, দশকে জানতে হবে। পরার্থপরতায় যে প্রেম, স্বার্থপরতা নয়, নিজেকে নিয়ে বাঁচা নয়, অপরের জন্যে বাঁচা। বিবেকানন্দের কথায় জীব সেবাই তো শিব সেবা। মানুষের পূর্ণ সত্তার বিকাশই হলো শিক্ষা। অর্থাৎ তোমরা বাবা মা পাঠিয়েছে, স্বপ্ন দেখেছে যে আমার ছেলে ডাক্তার হোক, আমার মেয়ে শিক্ষক হোক, শিক্ষিকা হোক, অধ্যাপিকা হোক। নিশ্চিত স্বপ্নটা পূরণ করতে হবে, তার জন্যে কিছু গাইডলাইন, কিছু পুঁথি রয়েছে, সেটা পড়তে হবে। তোমাদের খুব সুন্দর লাইব্রেরি, অসংখ্য বই রয়েছে। একটি বই পড়া মানে অনেক অনেক বেশি জ্ঞান। একটি বইয়ের মধ্য দিয়ে তুমি সারা পৃথিবী, সারা বিশ্বকে জানতে পারো, ইতিহাস জানবে, আগামী দিনের কথা জানবে, বর্তমান তো জানবেই। তাই তোমরা
এই বিদ্যালয়ের আসল প্রাণবন্ত সৃষ্টিশীল অংশ তোমরাই পারো। তোমাদের এই ছাত্র জীবনটাই জীবনের শ্রেষ্ঠ অংশ, শ্রেষ্ঠ সময়। এই সময়টাকে কাজে লাগাও। এই বয়স কোনো লাভ ক্ষতির হিসেব করে না। এই বয়স পুরনো জীর্ণকে ভেঙে নতুনের সৃষ্টি করার সময়। তাই তোমরা বই পড়বে, জানবে, এই দেশনায়ককে জানবে। আমাদের এই যে প্রখ্যাত ঐতিহাসিক লেখক বসে আছেন প্রণম্য, ওনার কথা শুনবে, ওনার লেখা পড়বে। আমরা আজকালকার দিনে অত্যাধুনিক যন্ত্রপাতির যুগে সভ্যতা এগিয়েছে, মোবাইল হাতে পেয়ে গেছি। তাই তোমাদের জন্য বলি, এই বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠান যদি সম্পূর্ণ সার্থক হবে, আগামী প্রজন্ম হিসেবে তোমরা যখন ডানা মিলে ধরবে, এই বিদ্যালয়ের কোনায় কোনায় তোমাদের চিহ্ন রেখে যাবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, নন্দকুমার ব্লক তথা দেশের মুখ উজ্জ্বল করবে। তাই বই পড়ো, মোবাইল নয়। বই পড়ার মধ্য দিয়ে দেশকে জানো, দশকে জানো, মহান ইতিহাস পড়ো, মহান মানুষদের জীবনী পড়ো। দেখবে জীবনে বাঁচার একটা সুন্দর ইন্সপিরেশন পাবে, একটা স্পোর্টসম্যান স্পিরিট পাবে। আর মন দিয়ে খেলবে, খেলার মধ্য দিয়ে মন ভালো থাকবে। তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সত্যিই ধন্যবাদ জানাতে হয়। আমিও ভেতরের অংশটা কোনোদিন দেখিনি, আগে এসেছি। এত সুন্দর একটা পরিকাঠামো তৈরি করেছেন। আমরা বাড়ি গুছাই কেন, ঘর সাজাই কেন? মনটা ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে তুমি যে কাজ করতে চাও সেই কাজ তুমি সুন্দরভাবে করতে পারবে। তাই তোমাদের বিদ্যালয় কিন্তু সেই পরিবেশ দিয়েছে। শুধু মনের ইচ্ছেটাকে জাগাও, শরীরটাকে সুস্থ রাখো, খেলাধুলো করো, নিয়মিত ব্যায়াম করো, আর নিজের মনে মনে একটা স্বপ্ন দেখো যে আমি জীবনে বড় হতে চাই, আমি একজন মানুষ হতে চাই। মানুষ হওয়ার শিক্ষা তোমরা অর্জন করো, শুধু পুঁথিগত শিক্ষা নয়। এই কথা বলে আমার প্রণম্য ব্যক্তিদের আরেকবার আন্তরিকভাবে প্রণাম জানাই, শ্রদ্ধা শুভেচ্ছা, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি। আরও আরও অনেক গর্বের জায়গায় এই বিদ্যালয় আগামী দিনে মাথা উঁচু করে একটা ময়ূরে পরিণত হবে, সেই ঐকান্তিক কামনা রেখে আমার কথা শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ম্যাডামকে ধন্যবাদ। এরপর আমরা যার কথা শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের ডক্টর সুগত বসুর কথা, স্যারকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। সভাপতি মহাশয়, শিবপ্রসাদ বাবু, তাপস বাবু, গৌরাঙ্গ বাবু, মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশিষ্টজন, নন্দকুমার ব্লকের সুধীবৃন্দ, এই বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আদরের ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই শুভ দিনে আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। গৌরাঙ্গবাবু একটি সুন্দর নেতাজি মূর্তি গড়ে দিয়েছেন। প্রতিদিন যখন তোমরা স্কুলে আসবে, যারা এখানে ছাত্রছাত্রী, তারা অনুপ্রেরণা পাবে সেই মুখের দিকে তাকিয়ে। আজ এই বিদ্যানিকেতনের সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো লেগেছে। অনেক বছর ধরে বুঝতেই পাচ্ছি তাপসবাবু এবং তার সঙ্গে যারা কাজ করেন এই বিদ্যানিকেতনকে গড়ে তুলেছেন, এবং এই স্কুলে দেখলাম প্রায় 12,000 বই আছে। সেগুলো কিন্তু সবসময় পড়বে, ঘেঁটে দেখবে। একটি সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে। নেতাজির কত ছবি আজ গ্যালারিতে দেখতে পেলাম। আমি গত সপ্তাহে
আমাদের দেশের অন্য প্রান্তে গিয়েছিলাম, গুজরাটের আহমেদাবাদের সবরমতী গান্ধী আশ্রমে। সেখানে একটি বক্তৃতা দিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে গিয়ে আমি আজকের দেশে, আমাদের দেশে যে কি অবস্থা এবং তার থেকে কিভাবে পথ বের করা যেতে পারে সেই বিষয়ে কিছু বক্তব্য রেখেছিলাম। তবে জানেনই তো, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে এরোপ্লেনে বন্দি হয়ে যেতে হয় আজকাল। তাই সেই যাতায়াতের পথে কোনো সময় খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আজকে এখানে আসব, যে সেটা পেরে উঠব কিনা। তবে প্রায় 1 বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তাপসবাবু, তাই চলেই এলাম এবং এসে আমার সত্যি খুবই আনন্দ হচ্ছে। আজ একটি ঐতিহাসিক দিন, 17ই জানুয়ারি 1941। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তার মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে ধানবাদের কাছে বারারি নামের একটি ছোট্ট শহরে লুকিয়েছিলেন। তার আগের দিন রাত্রে তিনি কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলেন। আমার বাবা শিশির কুমার বসু তখন মাত্র 20 বছরের ডাক্তারির ছাত্র, ক্যালকাটা মেডিকেল কলেজে পড়েন। তাকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন কলকাতা শহর থেকে মাঝরাত্রে। 1940 সালে সুভাষচন্দ্র প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন। জুলাই মাসে তিনি হলওয়েল মনুমেন্ট সরিয়ে নেবার জন্য ডাক দিয়েছিলেন, আন্দোলন হয়েছিল এবং 2রা জুলাই 1940 সুভাষচন্দ্র জোড়াসাঁকোয় গিয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। সেদিনই তাকে ইংরেজ সরকার গ্রেপ্তার করে। তবে সুভাষচন্দ্র জেলে থাকতে রাজি হননি। তিনি আমরণ অনশন শুরু করেছিলেন নভেম্বর মাসে। ইংরেজরা ভয় পেল যে তাদের জেলে যদি সুভাষচন্দ্রের মৃত্যু হয় তাহলে দেশে যে বিপ্লব ঘটবে তার সমস্ত প্রতিঘাতই ইংরেজদের বহন করতে হবে। তাই তারা সুভাষচন্দ্রকে তার 38/2 এলগিন রোডের বাড়িতে পাঠিয়ে দিল এবং ব্যবস্থা করে রাখল যে পুলিশ গুপ্তচর দিয়ে তাকে ঘিরে রাখবে সারাক্ষণ। 5ই ডিসেম্বর 1940 এলগিন রোডের বাড়িতে এসেই আমার বাবা শিশির কুমার বসুর হাতটা একটু বেশিক্ষণ যেন চেপে ধরে রেখেছিলেন তার রাঙা কাকাবাবু। এবং তার কিছুদিন পরে রবিবার 8ই ডিসেম্বর 1940 আমার বাবাকে ডেকে পাঠালেন আমাদের আরেকটি বাড়ি 1 নম্বর বুডবান পার্ক, 38/2 এলগিন রোড, নেতাজি ভবনের খুব কাছেই। সেখান থেকে ডেকে পাঠালেন দুপুরবেলা। তাকে তার বিছানায় তার ডান দিকে বসতে বললেন। তারপরে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রাঙা কাকাবাবু শিশিরকে একটি প্রশ্ন করলেন, আমার একটা কাজ করতে পারবে? কাজটা কি? কিভাবে ভারতবর্ষ থেকে এই মহানিষ্ক্রমণ সংঘটিত করা যায় তার পরিকল্পনা করতে হবে এবং তারপরে সেই কাজ সুসম্পন্ন করতে হবে। তারপর থেকে প্রায় 1.5 মাস প্রতিদিন রাঙা কাকাবাবুর সঙ্গে কথা হয় শিশির কুমার বসুর, কিভাবে এই মহানিষ্ক্রমণ সংঘটিত হবে। এর মধ্যে একদিন ডিসেম্বর মাসে ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্ত থেকে এলেন নেতাজির এক সহযোগী মিয়া আকবর শাহ এবং মিয়া আকবর শাহকে নিয়ে শিশির কুমার বসু গেলেন ধর্মতলার কাছে ওয়াচেল মোল্লার দোকানে। সেখানে নেতাজির মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে যে ছদ্মবেশ
তার জন্যে জামা কাপড় ইত্যাদি কেনাকাটা তারা একসঙ্গে করলেন। 1940-এর বড়দিন শিশিরকে বললেন, সুভাষচন্দ্র, তুমি গাড়ি চালিয়ে চলে যাও কলকাতা থেকে বর্ধমান অবধি, সেখানে স্টেশনে দুপুরের খাওয়া খেয়েই আবার ঘুরে ফিরে এসো। যে গাড়িতে মহানিষ্ক্রমণ হবে সেই গাড়ি একটি জার্মান গাড়ি, গাড়ির নাম ওয়ান্ডারার। সেই গাড়ি করে আমার বাবা তো বড়দিনে এই একটা ট্রায়াল রান করে ফেললেন। এছাড়া একদিন সুভাষচন্দ্র বললেন শিশিরকে যে তার এক বোন ইলাকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যেতে, মহানিষ্ক্রমণের আগে কিছু আশীর্বাদ সংগ্রহ করে আনতে। এই সময় প্রায় 14 জন পুলিশের গুপ্তচর বাড়ি ঘিরে রেখেছে এবং নানান রকম খবর ইংরেজদের কাছে পৌঁছে দিচ্ছে। রাত্রে কি ধরনের স্যুপ খেয়েছেন সুভাষচন্দ্র সেই সব রিপোর্ট চলে যাচ্ছে। মহাত্মা গান্ধী চিঠি লিখছেন সুভাষচন্দ্রকে, ইউ আর ইররিপ্রেসিবল ওয়েদার ইল অর ওয়েল, ডু গেট ওয়েল বিফোর গোয়িং ইন ফর ফায়ারওয়ার্কস। তোমাকে তো চেপে রাখা যায় না, তোমার শরীর অসুস্থ হোক বা ভালো হোক, একটু ভালো হয়ে নাও। সেই চিঠি এলগিন রোডের পোস্ট অফিসে ইংরেজরা খুলে পড়ছে, তার প্রতিলিপি তৈরি করছে, তারপরে সুভাষচন্দ্রের কাছে পৌঁছচ্ছে। সুভাষচন্দ্র কম যান না, তিনিও কিছু চিঠি লিখলেন অনেক পরেকার ডেট দিয়ে, এবং লিখলেন তার সঙ্গীদের যারা তখনও জেলে আছেন যে আমাকেও খুব শিগগিরই আবার জেলে ফিরতে হবে। সেই সব চিঠি আমার বাবা মহানিষ্ক্রমণের পরে পোস্টে ফেলেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত 16-17 জানুয়ারির রাত্রি এলো। কালকে আমরা 16 জানুয়ারি সন্ধেবেলা একেবারে প্রায় সেই সময়কার কথা বলে সকলকে রোমাঞ্চিত করলাম। 16 জানুয়ারি সন্ধ্যায় নেতাজি ভবনে কি ঘটেছিল। আমার বাবা তো ওয়ান্ডারার গাড়ি তার উডবার্ন পার্কের বাড়ি থেকে নেতাজি ভবনে নিয়ে এলেন। এখন নেতাজি ভবন, তখন কেবলই 38/2 এলগিন রোড, এবং পেছনের সিঁড়ির কাছে গাড়িটা রাখলেন যেমন প্রতিদিনই রাখতেন। তারপরে ওপরে গিয়ে দেখলেন যে সুভাষচন্দ্র খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তার। তিনি বিশেষ কিছু তার সিল্কের ধুতি পাঞ্জাবি পরেছেন, মার্বেলের থালায় তাকে খাবার দেওয়া হচ্ছে। কারণ ইংরেজদের চোখে ধুলো দিতে গিয়ে তাকে তার নিজের পরিবারের চোখেও ধুলো দিতে হচ্ছে, এমনকি তার মাকেও। বলা হলো যে উনি এই আহার গ্রহণ করবার পরে বেশ কিছুদিনের জন্যে একলা থাকতে চান, ধ্যান করতে চান সামনের কয়েকটি দিন, এবং তাকে যেন কেউ বিরক্ত না করে। তবে আসলে তো সব ঠিক হয়ে রয়েছে যে সেদিন রাত্রেই বেরিয়ে পড়বেন মহানিষ্ক্রমণের পথে। তারপরে আস্তে আস্তে তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের পোশাক পরলেন, এবং আমার বাবা লিখে গেছেন যে প্রথমে রাঙা কাকাবাবুকে বলেছিলেন যে আপনার ছদ্মবেশ যতই ভালো হোক না কেন এই লোকে আপনাকে চিনে ফেলবে। কিন্তু সেদিন রাত্রে যখন দেখলেন রাঙা কাকাবাবুকে মোহাম্মদ জিয়াউদ্দিনের পোশাকে, তখন বুঝলেন যে ছদ্মবেশ সত্যিই খুব ভালো হয়েছে। মোহাম্মদ জিয়াউদ্দিনকে আমার বাবা গিয়ে একটা ভিজিটিং কার্ড লিখে এনেছিলেন যে তিনি ইন্স্যুরেন্সের কাজে উত্তর ভারতে ঘুরে বেড়ান, সেই রকম একটা ভিজিটিং কার্ড। যাই হোক, বাড়িতে সকলেই ঠিক ঘুমোতে যায় না, দেরি হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাত 1:30টার পরে 1:35-এ তারা বেরোতে পারলেন।
তোমরা যদি যাও কলকাতার নেতাজি ভবনে দেখবে এটা একটা মস্ত লম্বা বাড়ি, একেবারে সামনের দিকে নেতাজির শোবার ঘর, এবং একটা লম্বা বারান্দা দিয়ে রাত্রিবেলা হেঁটে যেতে হলো, দেয়াল ঘেঁষে একেবারে পেছনের সিঁড়ি দিয়ে নামলেন। তারপরে সুভাষচন্দ্র বসলেন ওয়ান্ডারার গাড়ির পেছনের সিটে বাঁদিকে, আর বাবা ঘুরে গিয়ে ড্রাইভারের আসনে বসে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। ইংরেজরা বুঝতেও পারেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ তাদের বোঝানো হচ্ছিল যে এই আমরণ অনশনের পরে সুভাষচন্দ্রের এতই শরীর খারাপ যে তিনি বেরোতেই পারেন না তার শোবার ঘর থেকে। এইভাবে তারা বেরিয়ে পড়লেন। প্রথমে একবার ডান দিকে ঘুরলেন, যাতে মনে হয় দক্ষিণের দিকে হয়তো যাচ্ছেন। তারপরে ঘুরে এখন যেটা শরৎ বোস রোড, ল্যান্সডাউন রোড দিয়ে শিয়ালদার দিক হয়ে, তারপরে হ্যারিসন রোড যেটা এখন মহাত্মা গান্ধী রোড, সেটা পার হয়ে হাওড়ার ব্রিজ, তখন এই নতুন ক্যান্টিলিভার ব্রিজ হয়নি, কাঠের ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে ওয়ান্ডারার গাড়ি চালিয়ে শিশির কুমার বসু চললেন। তারপরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এগিয়ে চললেন, বর্ধমান দুর্গাপুরের জঙ্গল পার হয়ে আসানসোল পার হয়ে প্রায় ভোরের দিকে পৌঁছলেন ধানবাদের কাছে। আর দিনের বেলা ঠিক হলো যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ যতই ভালো হোক না কেন তাকে লুকিয়ে রাখা হবে, তাই জন্যে বারারির একটি বাড়িতে তিনি ছিলেন। আবার যখন সন্ধে হলো তখন মোহাম্মদ জিয়াউদ্দিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারপরে আমার বাবা তাকে রাস্তা থেকে আবার সেই ওয়ান্ডারার গাড়িতে তুলে নিয়ে চললেন গোমো স্টেশনের দিকে। সেকালে গোমো ছিল বিহার রাজ্যে, প্রদেশে, এখন ঝাড়খণ্ডে। সেদিন চাঁদ উঠেছিল রাত্রে, এবং দুবার তারা থেমেছিলেন গাড়ি নিয়ে, কারণ কলকাতা থেকে দিল্লি কালকা মেল আসতে তখনও খানিকটা দেরি ছিল। তারপরে শেষ পর্যন্ত গোমো স্টেশনে পৌঁছলেন। আমার বাবার বর্ণনা রয়েছে যে উনি ডাকাডাকি করে একজনকে আনলেন, সুভাষচন্দ্রের সঙ্গে যা ছিল মালপত্র সেটা তুলে দিলেন, আর একেবারে দৃপ্ত পদক্ষেপে সুভাষচন্দ্র বসু হেঁটে যাচ্ছেন ওভারব্রিজের ওপর দিয়ে। সেটাই শেষ দৃশ্য দেখলেন শিশির। এবং তার কিছুক্ষণ পরে দিল্লি কালকা মেল চলে এলো কলকাতার দিক থেকে। বাবা অপেক্ষা করলেন। বাবা লিখেছেন যে এর মধ্যে প্রণাম করতে ভুলে গিয়েছিলেন, আর উনি শুধু বলেছিলেন আমি চললাম, বাড়ি ফিরে যাও। তারপরে দিল্লি কালকা মেল এলো। তার কিছুক্ষণ পরে আমার বাবা দেখলেন একটা মালা যেরকম দুলতে দুলতে, আলোর মালা দুলতে দুলতে চলে যাচ্ছে। দিল্লি কালকা মেল চলে গেল দিল্লির পথে। এখন দিল্লি থেকে একলাই দিল্লি কালকা মেল থেকে ফ্রন্টিয়ার মেলে উঠলেন। সেই ফ্রন্টিয়ার মেলে পেশাওয়ার গেলেন। সেখানে মিয়া আকবর শাহ অপেক্ষা করছিলেন নেতাজির জন্য, এবং সেখান থেকে আবার মোহাম্মদ জিয়াউদ্দিন নামটা উনি রাখলেন, কিন্তু এখন আর উত্তর ভারতের ইন্স্যুরেন্স এজেন্ট নন, এখন তিনি পাঠান মোহাম্মদ জিয়াউদ্দিন, কিন্তু তিনি মূক এবং বধির, কারণ উনি পাশতু ভাষাটা জানতেন না। অতএব সেই মূক বধির মোহাম্মদ জিয়াউদ্দিন সেজে তিনি পেশাওয়ার থেকে কাবুল গেলেন, খানিকটা পায়ে হেঁটে, খানিকটা কোনো লরিতে কারুর কাছ থেকে একটা লিফট চেয়ে, এইভাবে তিনি পেশাওয়ার থেকে কাবুল পৌঁছলেন। কাবুলে তার ছদ্মবেশ এবং নাম পাল্টাতে হলো। সেখানে বেশ কিছুদিন আটকে ছিলেন, কিন্তু সেখানে তিনি ইটালিয়ান হলেন। তার নাম হলো অরল্যান্ডো মাৎসোটা। তিনি একটি আলাদা পাসপোর্ট জোগাড় করলেন অরল্যান্ডো মাৎসোটা নামে, এবং তারপরে কাবুল থেকে সোভিয়েত রাশিয়া হয়ে, মস্কো হয়ে, সেন্ট্রাল এশিয়া মস্কো হয়ে শেষ পর্যন্ত বার্লিনে পৌঁছলেন, ইউরোপে পৌঁছলেন।
কিন্তু কেন এই মহানিষ্ক্রমণ? কেন নেতাজি সুভাষচন্দ্র দেশের বাইরে গেলেন? উনি আইসিএস থেকে পদত্যাগ করে 1921 সালে মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি দেশবন্ধুকে একটি চিঠি লিখেছিলেন পদত্যাগের আগেই, আমি আজ প্রস্তুত, আপনি শুধু কর্মের আদেশ দিন। এটা লিখছেন 16ই ফেব্রুয়ারি 1921 তারিখে এবং তারপরে লিখেছিলেন মার্চ মাসে আবার যে এখনই আমাদের স্বরাজের ভিত্তিতে ভারতের কনস্টিটিউশন তৈরি করতে হবে। সেই 1921 সালে তিনি বলেছেন। তারপরে 20-এর দশকে তিনি ছিলেন ছাত্রছাত্রীদের নেতা, তিনি ছিলেন যুব সমাজের নেতা। এই মেদিনীপুরে তিনি বহুবার এসছেন। তিনি যখন 21শে ডিসেম্বর 1929 এলেন মেদিনীপুর যুব সম্মিলনীতে বক্তৃতা করতে, সেই সভাপতির অভিভাষণে কি বলেছিলেন তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। পূর্ণ সাম্যবাদের উপর নূতন সমাজকে গড়িয়া তুলিতে হইবে, জাতিভেদের অচল আয়তনকে একেবারে ধূলিসাৎ করিতে হইবে, নারীকে সর্বভাবে মুক্ত করিয়া সমাজে ও রাষ্ট্রে পুরুষের সহিত সমান অধিকার ও দায়িত্ব প্রদান করিতে হইবে, অর্থের বৈষম্য দূর করিতে হইবে এবং বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে কি পুরুষ কি নারী যাহাতে শিক্ষার ও উন্নতির সমান সুযোগ ও সুবিধা পায় তার ব্যবস্থা করিতে হইবে। উনি শুধু পূর্ণ স্বরাজের কথা বলছিলেন না, সেই সময় উনি বলছিলেন পূর্ণ সাম্যবাদের কথা এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান সুযোগ দিতে হবে, প্রত্যেকটি শিশুকে সমান শিক্ষার সুযোগ দিতে হবে। এই কথা তিনি এই তখনকার মেদিনীপুর জেলায় এসে যুব সম্মেলনীতে বলে গিয়েছিলেন 1929 সালে। 30-এর দশকে তিনি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে যোগদান করলেন, কিন্তু তারপরে 1940 সালে তিনি দেখলেন যে প্রায় 20 বছর তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, অহিংস অসহযোগ আন্দোলন করেছেন, আমাদের দেশের আপামর জনসাধারণ মহাত্মা গান্ধীর ডাকে সেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছে, অথচ আমাদের দেশের যারা ভারতীয় সৈন্য তারা কিন্তু ইংরেজদের হয়ে যুদ্ধ করে চলেছে তখনও। তাই উনি দেখলেন যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ গ্রহণ করতে হবে এবং ভারতের সেনানীদের কাছে পৌঁছতে হবে এবং তাদের মধ্যে একটা নতুন আনুগত্য সৃষ্টি করতে হবে ভারত মাতার প্রতি, ভারতবর্ষের স্বাধীনতার প্রতি। এবং সেই কাজ করতেই এই দুর্গম পথে তিনি বেরিয়ে পড়েছিলেন। সেই কারণেই তার মহানিষ্ক্রমণ যা ঘটেছিল 16-17 জানুয়ারি 1941 সালে। এটাই ছিল সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণ। এবং এই মহানিষ্ক্রমণ যদি সফল না হতো তাহলে আজাদ হিন্দ ফৌজ হতো না, আজাদ হিন্দ সরকার গঠিত হতো না। তাই এটা খুবই একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং আজকের দিনে সেই কথা তোমাদের সামনে বলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। তাহলে আমি যেটুকু পড়ে শোনালাম সুভাষচন্দ্রের বক্তৃতা, তার থেকে খুব পরিষ্কার যে তিনি বিশ্বাস করতেন সাম্য এবং ঐক্যে। সাম্যের ভিত্তিতেই কিন্তু ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করা যায় এবং সেই পথে তিনি হাঁটলেন যখন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। এই যে বললাম মিয়া আকবর শাহর কথা, মিয়া আকবর শাহ এবং শিশির কুমার বসুর সাক্ষাৎ হয়েছিল 1940-এর ডিসেম্বরে। তারপরে 1947-এ তো দেশ ভাগ হয়ে গেল। অনেকবার বাবা চেষ্টা করেছেন কি করে মিয়া আকবর শাহকে পেশাওয়ার থেকে নিয়ে আসা যায় কলকাতায়, পারেননি।
আমি যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং তারপরে ফেলো, তখন আমি জানতে পারলাম যে মিয়া আকবর শাহের পুত্র ইংল্যান্ডে ডাক্তার। তাই যখন 1983 সালে আমার বাবা এবং মা কৃষ্ণা বসু আমার কাছে এলেন কেমব্রিজে, আমি গাড়ি চালিয়ে নিয়ে গেলাম তাদের সেই জাফর শাহর কাছে। সেখানে 42 বছর পর বা 43 বছর পর মিয়া আকবর শাহ এবং শিশির কুমার বসু একে অপরকে আলিঙ্গন করলেন। এবং যদিও মিয়া আকবর শাহ তখন পাকিস্তানে, তিনি সম্পূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি অনুগত। তারপরে ভেবে দেখুন, উনি তো প্রথমে ইউরোপে গেলেন, কিন্তু আসতে হবে এশিয়াতে। কি করে আসবেন, কিভাবে আসবেন? শেষ পর্যন্ত ঠিক হলো 1943 সালে তিনি ডুবোজাহাজে করে 90 দিন ধরে জার্মানির কিল বন্দর থেকে চলে আসবেন। তাকে বলা হলো যে একজন মাত্র ভারতীয় সঙ্গী নিতে পারবেন। তিনি কাকে বেছে নিলেন? তিনি বেছে নিলেন আবিদ হাসানকে, হায়দ্রাবাদের মুসলমান। তিনি সেখানে ছাত্র হিসেবে ছিলেন, নেতাজির আন্দোলনে যোগদান করেছিলেন। তার আগে ছিলেন সাবরমতীতে গান্ধীর আশ্রমে। আবিদ হাসানের সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন। একটা মজার গল্প আমি আবিদ হাসানের কাছে শুনেছি। আমি যখন তোমাদের মতো ছোট, নেতাজির সঙ্গে যারা কাজ করেছিলেন তারা আসতেন আমাদের বাড়িতে অতিথি হিসেবে থাকতে। আবিদ হাসানও এসেছিলেন। আবিদ হাসান বলেছিলেন যে আমাকে বলা হয়নি কোথায় যেতে হবে। তারপরে বার্লিনের রেল স্টেশনে দেখা হলো নেতাজির সঙ্গে, তখন বুঝলাম নেতাজির সঙ্গে কোথাও চলেছি। তার আগে নাকি নেতাজি ওকে বলেছিলেন যে হজের সময় তোমাকে পাঠাবো মেক্কা মদিনায়, সেখান থেকে যারা বিদ্রোহী তাদের নিয়ে আসতে হবে স্বাধীনতার যুদ্ধের জন্যে। এখন নেতাজি জিজ্ঞেস করলেন, কি এখন বুঝতে পারছো আমরা কোথায় চলেছি? তা আবিদ হাসান বললেন, হ্যাঁ বুঝতে পারছি, এবার আমরা কোথায় চলেছি। নেতাজি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছি আমরা? আবিদ হাসান বললেন, আমরা দুজনেই হজে চলেছি। ট্রেনে করে তারপরে গেলেন কিল বন্দরে, সেখান থেকে ডুবোজাহাজে করে এলেন। স্কটল্যান্ডের উত্তর দিয়ে পুরো আটলান্টিক মহাসাগর দিয়ে এসে আফ্রিকার কেপ অফ গুড হোপটা ঘুরে এসে তারপরে তাদের একটি জার্মান ডুবোজাহাজ থেকে একটি জাপানি ডুবোজাহাজে স্থানান্তরিত করা হলো, একটি ছোট রবারের ডিঙিতে করে। এরকম ঘটনা বিশ্বযুদ্ধের সময় আর ঘটেনি। জাপানি ডুবোজাহাজ তাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে এলো এবং তারপরেই তিনি তার আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। তারপরে এটা হলো জুলাই মাসের প্রথম সপ্তাহেই তিনি সুপ্রিম কমান্ডার হলেন এবং 21শে অক্টোবর 1943 তিনি আজাদ হিন্দ সরকার গঠন করলেন। আপনি ভেবে দেখুন, আপনারা দেখুন, তোমরাও একটা চিন্তা করে দেখো, একটা বছর 1943-এর গোড়ায় তিনি ইউরোপে আটকে রয়েছেন। তারপরে 3 মাস ধরে ডুবোজাহাজে করে ইউরোপ থেকে এশিয়া এলেন, একটা বিরাট আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিলেন, আজাদ হিন্দ সরকার গঠন করলেন, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন এবং তারপরে বছর শেষ হবার আগে তিনি ভারতের মাটিতে আন্দামানে তেরঙ্গা পতাকা ওড়ালেন 30শে ডিসেম্বর 1943। এবং সেখানে ছিল সেলুলার জেল। আমাদের সমস্ত বিপ্লবীদের ইংরেজরা সেখানে বন্দি করেছিল, তাদের অনেককে ফাঁসি দিয়েছিল। সেই সেলুলার জেল মুক্ত হলো এবং তারপরে এই আজাদ হিন্দ ফৌজ চলো দিল্লি ধ্বনি দিয়ে এগিয়ে চলল ইম্ফল কোহিমা হয়ে দিল্লির দিকে। ইম্ফল কোহিমায় প্রথম ডিভিশন লড়াই করেছিল আজাদ হিন্দ ফৌজের। সেই প্রথম ডিভিশনের 4টি ব্রিগেড ছিল। প্রথম 3টির নাম দিয়েছিলেন নেতাজি, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড। এবং 4র্থ ব্রিগেডের নাম দিয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনানীরাই, সেটির নাম ছিল সুভাষ ব্রিগেড। গান্ধীজি এবং নেতাজির মধ্যে কোনো মতপার্থক্য ছিল না, বিশেষ করে 1942 সালের পর, যখন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন
এবং আপনারা সকলেই জানেন আমি তমলুকের কাছে রয়েছি, তাম্রলিপ্ত জাতীয় সরকার এখানে গঠিত হয়েছিল। তারা দুজনেই ঠিক করেছিলেন যে এই বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে ইংরেজদের ভারত ছাড়তে বাধ্য করতে হবে। একজন আন্দোলন শুরু করেছিলেন দেশের ভেতরে, অবশ্য তৎক্ষণাৎ মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করেছিল ইংরেজরা ভারত ছাড়ো যখন রেজলিউশন পাশ হলো বম্বেতে, ঠিক তারপরেই। আর নেতাজি ঠিক করলেন যে ভারতীয় সেনানীদের ভারতের স্বাধীনতার প্রতি একটা নতুন আনুগত্য তৈরি করে তিনি সশস্ত্র সংগ্রাম করবেন যাতে আমাদের স্বাধীনতা আসে। এই যে প্রথম ডিভিশন যুদ্ধ করেছিল ইম্ফলে, কোহিমায়, তার যিনি কমান্ডার ছিলেন তার নাম ছিল মোহাম্মদ জামান কিয়ানি। তার গান্ধী ব্রিগেড, তার কমান্ডার ছিলেন এনায়েত কিয়ানি। আবিদ হাসান পর্যন্ত ইম্ফলে যুদ্ধ করতে গিয়েছিলেন। প্রথমে তিনি ছিলেন নেতাজির সঙ্গে সিঙ্গাপুরের রেঙ্গুনে, তারপরে যুদ্ধ করতে গেলেন ইম্ফালে। কোহিমায় সুভাষ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন শাহনওয়াজ খান এবং মেহবুব আহমেদ। এবং সবচেয়ে বড় কথা, এখানে অনেক মেয়েরা বসে আছে, তোমরা ছাত্রীরা, নেতাজি তো সাম্যে বিশ্বাস করতেন, তার মানে শুধু যে হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাস করতেন তা নয়, তিনি অবশ্যই হিন্দু মুসলমান শিখ ইসাই সহ সকলকে সাম্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি পাঞ্জাবি তামিলকে ঐক্যবদ্ধ করেছিলেন। ইংরেজরা বলতো পাঞ্জাবি আর পাঠানরা হচ্ছে মার্শাল রেস, তারা যুদ্ধ করতে জানে না, কিন্তু বাঙালি তামিল এরা নন মার্শাল। উনি তামিল, তেলেগু, মালায়ালি ভাষীদেরও নিলেন, পাঞ্জাবি পাঠানদেরও নিলেন, তাদের ঐক্যবদ্ধ করলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি ঠিক করলেন যে আজাদ হিন্দ ফৌজে একটি মেয়েদের বাহিনী থাকবে এবং সেটির নাম তিনি দিলেন রানী অফ ঝাঁসি রেজিমেন্ট। এই রানী অফ ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, তামিল ডাক্তার। আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, তাদের সকলের সঙ্গেই আমার সাক্ষাতের সুযোগ হয়েছে। জানকী থেভার ছিলেন, সত্যবতী থেভার ছিলেন। কিন্তু বেশিরভাগই যারা যোগদান করেছিলেন, যেসব মেয়েরা, তারা মালায়ার রাবা প্লান্টেশনের দরিদ্র পরিবারের বা বার্মারও নানান ভারতীয় দরিদ্র পরিবারের মেয়েরা যোগদান করেছিলেন এবং তাদের সমান অধিকার দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শেষ পর্যন্ত সামরিকভাবে পিছিয়ে যেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক জয় নেতাজির আজাদ হিন্দ ফৌজের হয়েছিল। কারণ আমরা যদি দেখি 1944 সালের এপ্রিল মাসে ময়রাংয়ে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন শওকত মালিক। এবং তখন এই যে আজকাল মণিপুরের নানান গণ্ডগোলের কথা শুনি, তখন কিন্তু মেইতেই, কুকি, নাগা তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজাদ হিন্দ ফৌজকে সমর্থন করেছিল। এবং যখন আজাদ হিন্দ ফৌজ পিছিয়ে যেতে বাধ্য হয়, তখন তাদের মধ্যে অনেকে ফিরে গিয়ে নেতাজির সঙ্গে যোগাযোগ করেছিল। নাগাল্যান্ডের ফিজো আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিলেন, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ঠিক যেমন হিন্দু মুসলমান শিখ ইসাহির মধ্যে ছিল সম্পূর্ণ ঐক্য। তাই আমরা দেখতে পাই যে যখন শেষ যাত্রায়ও চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে যখন বলা হলো একজনকে বেছে নিতে হবে, তিনি বেছে নিলেন হাবিবুর রহমানকে তার শেষ বিমান যাত্রায়। এবং তার ঠিক আগে তিনি বলেছিলেন যে একটি আজাদ হিন্দ ফৌজের মেমোরিয়াল তিনি তৈরি করবেন সিঙ্গাপুরে। তিনি নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু যাকে ডেকেছিলেন এই মনুমেন্ট গড়ে তোলার জন্যে তিনি ছিলেন একজন খ্রিস্টান অফিসার, সিরিল জন স্ট্রেসি। এবং তিনি রেকর্ড সময়ে ইত্তেফাক, ইতমাদ, কুরবানি লেখা এই আইএনএ মেমোরিয়াল তিনি গড়ে দিয়েছিলেন। মাউন্ট ব্যাটেনের সেনানীরা পরে সেটা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল, কিন্তু অনেক বছর পরে 1995 সালে সিঙ্গাপুর আবার এই মেমোরিয়াল গড়ে দেয়।
আর ইংরেজরা একটা মারাত্মক ভুল করলো, তারা ভাবলো যে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের তারা শাস্তি দেবে। তারা লালকেল্লায় বিচারের ব্যবস্থা করলো এবং তখন লালকেল্লা থেকে একটা আওয়াজ উঠেছিল, লাল কিলে সে আয় আওয়াজ সাইগাল ধিলান শানওয়াজ। কারণ ইংরেজরা একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখকে বিচারের কাঠগড়ায় তুলেছিল। সমস্ত ভারতবর্ষ ঐক্যবদ্ধ হলো, একটা শেষ আন্দোলন হলো এবং ইংরেজরা বুঝতে পারল যে ভারতীয় সৈন্যদের দিয়ে আর ভারতীয় জনসাধারণকে দাবিয়ে রাখা যাবে না, তারা ভারত ছাড়তে বাধ্য হলো। নেতাজির আজাদ হিন্দ ফৌজ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের ফলে, তারা যে রক্ত ঝরিয়েছিল, সেই আত্মবলিদানের ফলেই আমরা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পেরেছি। তবে নেতাজি যে শুধু একজন সামরিক মহানায়ক ছিলেন তা নয়, তার কিছু সুচিন্তিত অভিমত ছিল কিভাবে স্বাধীন ভারতবর্ষকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে পুনর্গঠন করতে হবে। তাই তোমাদের পড়া উচিত সুভাষচন্দ্র হরিপুরা অভিভাষণে কি বলেছিলেন। এবং শুধু দুটি কথা মনে রাখলেই হবে, তিনি বিশ্বাস করতেন সাম্যে এবং ঐক্যে। তাই আজকের দিনে নেতাজির সাম্য এবং ঐক্যের আদর্শ অবলম্বন করেই তোমাদের এই নতুন প্রজন্মকে নতুন ভারতবর্ষ গড়ে তুলতে হবে। সব শেষে এই সাম্য এবং ঐক্যের আদর্শ কিভাবে প্রকাশ পেয়েছিল এই আজাদ হিন্দ ফৌজে, তোমরা খুব সুন্দরভাবে গাইলে আমাদের জাতীয় সঙ্গীত। নেতাজি কিন্তু প্রথম ঠিক করেছিলেন জার্মানিতে বসে 1942 সালে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীত হবে। এবং প্রথম হামবুর্গ রেডিও অর্কেস্ট্রা জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটি বাজিয়েছিল, অর্কেস্ট্রায় বেজে উঠেছিল এই জনগণ মন অধিনায়ক গান। উনি যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় এলেন, আজাদ হিন্দ সরকার ঘোষণা করবার কয়েকদিন আগে তিনি ঠিক করলেন যে রবীন্দ্রনাথের এই গানের মর্ম যাতে সাধারণ সৈন্য আজাদ হিন্দ ফৌজের বুঝতে পারে, তাই জন্যে এই গানের একটি হিন্দুস্তানি তর্জমা করা প্রয়োজন। তিনি আবিদ হাসানকে ডাকলেন। আরেকজন ছিলেন, গান লিখতেন মুমতাজ হোসেন, পাঞ্জাবের লালপুরের, তিনি গান লিখেছিলেন সুভাষজি এশিয়া কে আফতাব এশিয়া মে আ গয়া, তারপরে কদম কদম বাড়ায় যা। তাই ওকে বলা হলো নেতাজির সঙ্গে পরামর্শ করে কিভাবে এই গানের হিন্দুস্তানি তর্জমা করা যায়। জনগণ মন অধিনায়ক গানটির 5টি স্তবক আছে। প্রথম স্তবকটি আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি। অন্য স্তবকগুলি কিন্তু আরও সুন্দর বলে আমার নিজের মনে হয়। তাই তোমরা সকলে বসে আছো, বসেই থাকতে পারো, কিন্তু দ্বিতীয় স্তবকটি কীরকম সেটা আমি একটু শোনাবো। এবং সেই দ্বিতীয় স্তবক আজাদ হিন্দ ফৌজ কীভাবে হিন্দুস্তানিতে তর্জমা করেছিল সেটিও তোমাদের সামনে একটু পরিবেশন করব। তাহলে আমার মনে হয় নেতাজির সাম্য এবং ঐক্যের আদর্শের মর্ম তোমরা ঠিকভাবে বুঝতে পারবে। তাহলে রবীন্দ্রনাথ তার দ্বিতীয় স্তবকে কি লিখেছিলেন? অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। আর আজাদ হিন্দের ফৌজের সেনানীরা তারা কিভাবে গাইল এটা? सबके दिल में प्रीत बसाए,
तेरी मीठी वाणी, हर सूबे के रहने वाले, हर मजहब के प्राणी, सब भेद और फर्क मिटा के सब गोद में तेरी आके गुंथे प्रेम की माला। सूरज बन कर जग पर चमके भारत नाम सुभागा। सूरज बन कर जग पर चमके भारत नाम सुभागा। जय हो जय हो जय हो, जय 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 हो। भारत ना भाग्य है জাগা। তাহলে তোমাদের কর্তব্য প্রেম হারে গেঁথে ফেলতে হবে সারা ভারতবর্ষকে, কোনো যেন ভেদাভেদ না থাকে। আর আমার সঙ্গে বলো তিনবার নেতাজি যে ধ্বনি আমাদের দিয়ে গিয়েছিলেন, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। যেসব ছেলেমেয়েরা তোমরা ওই বক্তৃতা দিয়েছিলে, তোমাদেরকে একটু আসতে হবে স্যারের হাত থেকে তোমাদের উপহারগুলো নেওয়ার জন্যে। স্যার যে অসাধারণ কথাগুলো বললেন, আজকে আমি 25 বছর বয়সে তার বাবার কাছে যে কথাগুলো শুনতে চেয়েছিলাম, আজকে এই 30 বছর পরে আমি স্যারের কাছে সেই কথাগুলো শুনে ফেললাম। এটা আমার কাছে একটা বড় পাওনা। শিশির বসুর কথা তেমন করে আমি ভাষণ না শুনতে পেলেও ডক্টর সুগত বসুর মাধ্যমে সকলের কথা, নেতাজির কথা, শিশির বসুর কথা, সুগত বসুর কথা আমরা সকলে শুনলাম। কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের এরকম একটি গ্রাম্য বিদ্যালয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসার জন্য। ভীষণ অসুবিধার মধ্য দিয়ে হলেও স্যার এসেছেন, দীর্ঘ সময় আমাদের সাথে কাটালেন। আমি ছেলে মেয়েদের ডাকবো, স্যারকে জানিয়েছিলাম আমি যে আমরা আগস্ট মাসে যখন এই ডেটটা তারিখটা ঠিক হয় তার আগে আমরা পাশাপাশি কতগুলো স্কুলকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে তাদের ছেলে মেয়েদেরকে স্বাধীনতা সংগ্রাম ও নেতাজি সুভাষচন্দ্র বসু এই নিয়ে আমন্ত্রণমূলক বক্তৃতা দেওয়ার জন্য সেই পাশাপাশি স্কুলগুলির ছেলে মেয়েদের হাতে স্যার তার উপহারগুলো তুলে দেবেন। তোমরা চলে এসো। নামগুলো অন্বেষা মাইতি, রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল। এরপরে রেডি থাকবে ধৃতি পট্টনায়ক, শ্রীকৃষ্ণপুর হাই স্কুল। এরপরে ধৃতি পট্টনায়ক, শ্রীকৃষ্ণপুর হাই স্কুল। সুদেশনা মহাপাত্র, বেতকল্লা মিলনী বিদ্যানিকেতন। এরপর সৌমিলি জানা, কামারদা চারু ভগবতী বালিকা বিদ্যা মন্দির। সুশোভন জানা, ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল। স্বাতী মাইতি, মহারাজ নন্দকুমার হাই স্কুল। তৃপ্তি চক্রবর্তী, ব্যবত্তারহাট জ্ঞানদাময়ী গার্লস হাই স্কুল।
সাতিরটা আচ্ছা অভিভাবক নিয়ে নেবেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। আমরা ডক্টর বসুর হাতে আমরা শিশির বসু মহাশয় এবং কৃষ্ণা বসু মহাশয়ের লেখা যে বই ওনার হাতে তুলে দিলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। ও স্যার 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 তুলে দিলেন প্রধান শিক্ষক মহাশয়ের হাতে। আমরা ডক্টর বসু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ওনারই বাবা এবং মায়ের লেখা বই আমাদের কৃষ্ণা বসু মহাদয়া এবং শিশির বসু মহাশয়ের লেখা যে বই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুলে দিয়েছেন এবং যে বইগুলি আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারে সুন্দরভাবে সজ্জিত থাকবে, এটা আমাদের কাছে একটি বিশাল পাওনা। শুরু কর শুরু কর। মারা শুনো আসি হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমারা ওই যে দেখি বসুন্ধরা কাঁপলো থরো থরো হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমারা
তাহাই পর হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। নমস্কার। হ্যাঁ, আমার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, তাদেরকে আমি মঞ্চে আহ্বান করছি স্যারের সাথে একটা ছবি নেওয়ার জন্য। সকলকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি একটু মঞ্চে আসার জন্য।